মাওবাদী দমনে বড়সড় সাফল্য ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযান। অবুঝমারের জঙ্গলে গুলির লড়াইয়ে মৃত্যু ২৭ মাওবাদীর প্রাণ হারিয়েছেন শীর্ষ মাওবাদী নেতা নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু, যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। যৌথ বাহিনীর এই অভিযান অপারেশন ব্ল্যাক ফরেস্টের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী, অমিত শাহ। हजारों लोग बलि चढ़े। हिम्मत देखे साहब, पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर, 12 राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए, पूरी व्यवस्थाएं समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाई, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। মাওবাদী দমনে ফের ছত্তিশগড়ে যৌথ অভিযান। গুলির লড়াইয়ে মৃত্যু শীর্ষ মাওবাদী নেতার নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু। ছত্তিশগড়ের নারায়ণপুর গভীর জঙ্গলে ঘেরা অবুঝমার মাওবাদীদের ঘাঁটি। মঙ্গলবার এই জঙ্গলে অভিযান চালায় যৌথ বাহিনী, অপারেশন ব্ল্যাক ফরেস্ট। শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়ে নিহত ২৭ জন। মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী নেতা কেশব রাওয়ের। बसव राजू उर्फ BR दादा, उनका DKZC और अन्य PLG फॉर्मेशंस का सीनियर माओवादी कैडर को उपस्थिति की आज सूचना के आधार पर DRG टीम्स जिला नारायणपुर, दंतेवाड़ा, बीजापुर एवं कोंडागांव से अभियान के लिए रवाना किए गए थे। अभियान के दौरान अनेक बार DRG टीम से माओवादी के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के उपरांत इलाका का सर्चिंग के दौरान कुल 27 माओवादियों का डेड बॉडी बरामद की गई थे। इसमें CPI माओवादी जनरल सेक्रेटरी बसव राजू उर्फ BR दादा का डेड बॉडी भी शामिल है। নামবালা কেশব রাও এই মাওবাদী নেতার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ। 2003 সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর উপর হামলা হয়। এই হামলার ঘটনায় নাম জড়ায় কেশব রাও ওরফে বাসব রাজুর। 2010 সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় হামলা চালায় মাওবাদীরা। ৭৬ জন CRPF জওয়ানের প্রাণ যায়। এই হামলারও নেতৃত্বে ছিল বাসব রাজু। 2018 সাল থেকে সে নিষিদ্ধ CPI মাওবাদীর সাধারণ সম্পাদক। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জন্ম। ওয়ারাঙ্গলের রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক। ভালো ভলিবল প্লেয়ার। ভলিবলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অন্ধ্রের হয়ে খেলেন। সেই সময় ছাত্র রাজনীতিতে যোগ। ABVPর সঙ্গে গোলমালে গ্রেপ্তার করা হয় বাসব রাজুকে। এরপর আর কখনো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এবার যৌথ অভিযানে সেই বাসব রাজুর মৃত্যু। মাওবাদী শীর্ষ নেতার মাথার দাম ১ কোটি টাকা ঘোষণা করেছিল ছত্তিশগড় সরকার। যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে সেই মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু। এই অভিযানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দুর্দান্ত সাফল্য, বাহিনীর জন্য গর্বিত। দেশবাসী যাতে শান্তিতে থাকতে পারেন, উন্নতির পথে হাঁটতে পারেন তা নিশ্চিত করতে আমাদের সরকার মাওবাদী দমনে বদ্ধপরিকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, মাওবাদী দমনে ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। ছত্তিশগড়ের নারায়ণপুরে বাহিনীর অভিযানে ২৭ জন ভয়ঙ্কর মাওবাদীর মৃত্যু হয়েছে। CPI মাওবাদী সাধারণ সম্পাদক নামবালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে। এই বাসব রাজু মাওবাদী আন্দোলনের মেরুদণ্ড। এর কয়েকদিন আগেই ছত্তিশগড়ে যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় প্রাণ হারায় ২২ জন মাওবাদী। ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্র থেকে ৫৪ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়। আত্মসমর্পণ করে ৮৪ জন। এবার ছত্তিশগড়ে অবুঝমারের জঙ্গলে ২৭ মাওবাদীর মৃত্যু। নিউজ 18 বাংলা। ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে বড় নির্দেশ হাইকোর্টের। কত শতাংশ সংরক্ষণ তাও বেঁধে দিলেন বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত জানবো, অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, কি পর্যবেক্ষণ আদালতে? দেখো, বিচারপতি কৌশিক চন্দ্র আজকে রায়দান করেছেন এবং এই রায়দানের একটা বড় প্রভাব পড়তে চলেছে আমাদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয় সেই পরীক্ষায়। এবং এখানে মূল বিষয়টাই হলো, এতদিন ছিল ১৭% আসন সংরক্ষণ ছিল OBC A এবং OBC B মিলিয়ে। কিন্তু সম্প্রতি গত বছর যে জাজমেন্ট হাইকোর্ট দিয়েছে, যে জাজমেন্টের উপর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, অর্থাৎ OBC নিয়ে নতুন এই রায় আসার পর আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র ৭% আসন সংরক্ষণ OBC জন্য
বরাদ্দ করলেন রায় এবং জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এবং মেডিকেল সংক্রান্ত আসন সংরক্ষণের জন্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আজ থেকে 40 দিনের মধ্যে তাদের কাছে যে ফর্ম ফিল আপ হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা ফর্ম ফিল আপ করেছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, তার সংরক্ষণের সুবিধার জন্য এই প্যানেল রিকাস্ট করতে নির্দেশ দিল, অর্থাৎ পুনরায় সেটাকে বিন্যাস করার জন্য নির্দেশ দিল। 40 দিনের মধ্যে করতে হবে। যে ফোন নাম্বার দেওয়া হয়েছে পড়ুয়াদের, সেই ফোন নাম্বার ধরে ধরে তাদের প্রত্যেককে ওবিসি এ এবং ওবিসি বি কি সার্টিফিকেট আছে সেটাকে পাঠাতে হবে, সংগ্রহ করবে জয়েন্ট বোর্ড এবং সেটাকে যাচাই করবে, যাতে 2010 পরবর্তী 66টি যে ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায় ছিল, যাদের হাইকোর্ট বাতিল করেছে, নীতিগতভাবে সেটা সঠিক হয়নি বলে বাতিল করেছে, তাদের কোন রকম ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ 2010 পরবর্তী ওবিসি সার্টিফিকেটের যে 66টা ক্লাস রয়েছে তারা কেউ ওবিসি সুবিধা পাবে না, এটা স্পষ্ট করল হাইকোর্ট। পাশাপাশি 17% নয়, কারণ আমরা জানি ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে রাজ্য সরকার 17% ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষদের সুযোগ সংরক্ষণের সুবিধা দিত। সেই সংরক্ষণ সম্প্রতি জাজমেন্টের কারণে বিচার সন্দেহ নির্দেশ 7% হবে। এই 10% কোথায় মিলবে? নজর থাক। আর এবার যে খবর দেব, আত্রেই নদীর বাঁধ ভেঙে বিপত্তি, মুখ্যমন্ত্রীর নির্দেশ, করা সেচ দপ্তর, আধিকারিককে শোকজ। কথা বলবো আবির ঘোষাল, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে 6 জন ইঞ্জিনিয়ারকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া হচ্ছে দক্ষিণ দিনাজপুরে সেচ দপ্তরের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে, এবং উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সেচ দপ্তরের যিনি শীর্ষ আধিকারিক রয়েছেন তাকে শোকজ করা হয়েছে। এটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এটা বলা হচ্ছে যে এখানে যথাযথভাবে তারা নজরদারি করেননি, কর্তব্যে তাদের গাফিলতি রয়েছে, এবং এই জন্য এখানে একটা কাজ চলছে, সেই কাজে যথোপযুক্ত যে রিপোর্ট জমা দিতে হয় সেই রিপোর্ট দেওয়ার সময় তারা গাফিলতি করেছেন। এবং ঘটনাটি ঘটার পরে সেচ দপ্তরের তরফ থেকে তদন্তকারী দল গঠন করা হয়েছিল, তাদের তরফ থেকে সমস্ত পরিস্থিতি দেখা হয় এবং দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে 4-5 বছর আগে, আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে, সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ, কোথাও প্লাবন, কোথাও নদী ভাঙন, আর এই নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছরেই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন, এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট,
সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা।